তৃণমূলের 3 বারের জেতা আসন দেগঙ্গা, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল প্রার্থীর কপালে চিন্তার ভাঁজ। ঠিকই চলছিল। তৃণমূল প্রার্থী আনিসুর রহমান ওরফে বিদেশ নিজের জয় সম্বন্ধে অনেকটাই নিশ্চিত ছিলেন কিছুদিন আগে পর্যন্ত, কিন্তু আচমকাই ছন্দ কেটে যায় তৃণমূলের অভ্যন্তরে। দেগঙ্গার অন্যতম তৃণমূল প্রার্থীর দাবিদার মফিদুল হক শাহাজি ওরফে মিন্টু শাহাজি প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বেঁকে বসেন। আলাপ আলোচনার পরেও বরফ গলেনি, ফলে মিন্টু শাহাজি দলবদল করে এবার প্রার্থী হয়েছেন আইএসএফ এর। আর এখান থেকেই শুরু হয়েছে দেগঙ্গার পালা বদলের সম্ভাবনা। নাম ঘোষণার পর এলাকায় মিন্টু শাহাজি ঢোকার পরেই কার্যত তাকে স্বাগত জানাতে জনসমুদ্র তৈরি হয়। আর এই জনসমুদ্র 2026-এর নির্বাচনে মিন্টু শাহাজির হাতিয়ার। আমরা সরাসরি কথা বলেছিলাম মিন্টু শাহাজির সঙ্গে। দেগঙ্গা বিধানসভা কার্যত বলতে গেলে একটা সময় তৃণমূলের গড়ই ছিল। একটা সময় কেন, বর্তমানের সময় অনেকেই মনে করেন এটা তৃণমূলের গড়। এবং তৃণমূলের যিনি দাঁড়িয়েছেন আনিসুর রহমান অর্থাৎ বিদেশ, তিনি কিছুদিন আগে পর্যন্ত আশাবাদী ছিলেন তিনি জয়লাভ করছেন, কিন্তু আচমকাই দেগঙ্গার পটভূমির অর্থাৎ রাজনৈতিক পটভূমিতে অনেকটাই পরিবর্তন এসছে। আর সেই পরিবর্তনের একটাই নাম, মফিদুল হক শাহাজি অর্থাৎ মিন্টু শাহাজি। এই মিন্টু শাহাজির কারণে কেন দেগঙ্গায় হঠাৎ পরিবর্তন আসছে রাজনৈতিক ভূমিতে? কেন তৃণমূল যিনি প্রার্থী তার কপালে চিন্তার ভাঁজ হওয়ার কারণ রয়েছে? আবারও বলছি, একটাই নাম, সেটা মিন্টু শাহাজি। মিন্টু শাহাজি আচমকাই দল পরিবর্তন করে, অর্থাৎ তিনি তৃণমূলের যে সক্রিয় এতদিন ধরে কর্মী ছিলেন, তিনি জেলা পরিষদে কর্মাধ্যক্ষ ছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে তিনি আচমকাই দলবদল করেন এবং আইএসএফ এ যান। আর তারপরে তিনি যখন আইএসএফ এর প্রার্থীর নাম ঘোষণা হয়, তারপরে যখন দেগঙ্গা এসে পৌঁছান এবং তারপরেই দেখা যায় কার্যত জনজোয়ার। আর এই জনজোয়ারই চিন্তায় ভাঁজ ফেলে দিয়েছে আনিসুর রহমানের। আমি সেই মিন্টু শাহাজির সঙ্গে আজকে রয়েছি এবং তার কাছে জেনে নেব যে দেগঙ্গার বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনে দেগঙ্গা কি হতে চলেছে এবং তার ফল কি হতে পারে, এবং তিনি কি চিন্তা ভাবনা নিয়ে, কি মতাদর্শ নিয়ে তিনি রাজনীতির এই যে পটভূমি পরিবর্তন করলেন বা পালাবদল হলো, সব বিষয় জেনে নেবো মিন্টু শাহাজির কাছ থেকে। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাদের বিষয়টা হলো, প্রথমেই আমি একটা বিষয় যাব, যে মিন্টু শাহাজি 33 বছর ধরে রাজনীতির ময়দানে আজকে রয়েছেন, তারপরে আজকে তৃণমূলকে যদি দেগঙ্গায় কেউ স্টাবলিশ করে প্রপার ভাবে, তার একটাই নাম, সেটা হলেন আপনি। সেই জায়গাটায় দাঁড়িয়ে কেন তৃণমূল ছেড়ে হঠাৎ রাতারাতি চলে যেতে হলো আইএসএফ? দেখুন, মানুষই তো সকল শক্তির উৎস। মানুষ থাকলে নেতা হবে। নেতা কিন্তু কর্মীদের জন্য নয়, কর্মীদের জন্যই নেতা। সেই কর্মীদেরকে, দেগঙ্গার মানুষদেরকে ভাবাবেগে আঘাত করা হচ্ছে। দেগঙ্গার মানুষকে বারে বারে বঞ্চিত করা হচ্ছে। তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে মনের আশা, বারবার তাদেরকে আশাহত করা হচ্ছে। প্রত্যেকটা নির্বাচনে তাদের চোখের জল ফেলতে ফেলতে নির্বাচন করতে হবে। এটা দেগঙ্গার মানুষের জন্য, আমার জন্য নয়। এই যে দেগঙ্গার মানুষের জন্য আমি দীর্ঘদিন ধরে করছি। দেগঙ্গার মানুষের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে, তাদের মতামতকে গুরুত্ব দিয়ে, তাদের চিন্তা ভাবনাকে গুরুত্ব দিয়ে, তাদের মানসিক অবস্থাটাকে গুরুত্ব দিয়ে আজকে এই সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি, দেগঙ্গার মানুষের কথা মতো, আমার কথা মতো নয়। তাহলে এত বছর ধরে এই সিদ্ধান্ত নেননি কেন, হঠাৎ এইবারই কেন? দেখুন, সবটাই তো একটা সময় আছে। দেগঙ্গার মানুষ 11 সালে চোখের জল ফেলেছে। দেগঙ্গার মানুষ 16 সালে চোখের জল ফেলেছে। দেগঙ্গার মানুষ বলছে, আমরা একেবারে এবারে আপনাকে আমাদের কথা মতো আপনাকে পথ পরিবর্তন করতে হবে। তাদের নিশ্চিতভাবে তারা আঘাত পেয়েছে, তারা বঞ্চিত হচ্ছে। সেজন্য তাদের ভাবাবেগকে, তাদের কথার গুরুত্ব দিয়ে, এই দীর্ঘদিন একটা দলের সঙ্গে থাকার পর তৃণমূলের সব পথ ছেড়ে দিয়ে আমরা
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জয়েন করেছি এবং মনে হচ্ছে এই জায়গাটা আমাদের সঠিক জায়গা। কেন না, নওশাদ সিদ্দিকী ভাইজান সাহেব তার চিন্তা ভাবনা পিছিয়ে পড়া মানুষদেরকে কিভাবে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, তাদেরকে আপগ্রেড করা যায়, উন্নতি করা যায়, তার যে লড়াই আন্দোলন কথাবার্তা, তার যে চিন্তা ভাবনা আমাকে মুগ্ধ করেছে। আমি মনে করেছি এই জায়গাটাই, দেগঙ্গার মানুষ মনে করেছে এই জায়গাটাই সঠিক জায়গা। মানে তার মানে কি এটা বলতে চাইছেন যে এতদিন ধরে যে দেগঙ্গার মানুষের যে আওয়াজ, সেই আওয়াজ তার প্রতিনিধি হয়ে সেটা রাজ্য সরকার বা রাজ্যের কাছে কখনো পৌঁছায়নি এর আগে? আমার মনে হয়েছে দেগঙ্গার মানুষের সেই কথাটাই, যে আজকে দেগঙ্গা কৃষি প্রধান এলাকা, এখানে একটা কোল্ড স্টোর হওয়া আবশ্যক ছিল। অনেকবার আমি যেখানে গেছি, আজকে আমরা বাজারে টমেটোর দামটা ভালো পেলাম না। আজকে কফিগুলো আমাদের সস্তা দামে বিক্রি করে চলে আসতে হবে। তাহলে এই কৃষকদের জন্য যদি আমরা একটা কোল্ড স্টোর করতে পারতাম, সেখানে সেই তাদের ফসলগুলো স্বল্প খরচে কোল্ড স্টোরে রাখতে পারত। আলু বলুন, পটল বলুন, বেগুন বলুন, যা ফসল আছে শীতকালীন ফসল বলুন আর গরমের সময়, সেগুলো সেই কোল্ড স্টোরে রাখতে পারতো। আবার বাজার দর বাড়লে সেখান থেকে নিয়ে বাজারে বিক্রি করে আর্থিকভাবে তারা সচ্ছলতা পেত। এই কোল্ড স্টোরটা একটা চাষিজীবী মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা বলুন, অর্থাৎ প্রান্তিক মানুষের কথা আপনি তুলে ধরবেন, সেটা যদি জয়ী লাভ মানে জয়ী হয়। কিন্তু একটা বিষয় আপনি আমাকে বলুন, যে ধরুন আজকে 1996 এর পর থেকে আপনি তৃণমূলের হয়ে এলাকায় সংগঠন তৈরি করেছেন, সংগঠনের ভিত তৈরি করেছেন, সাধারণ মানুষকে বুঝিয়েছেন, কিন্তু বেশ কিছু বছর অর্থাৎ বেশ 2-3 বছর আগের থেকে আপনাকে শুরু করতে হয়েছে কি মানুষকে বোঝাতে হয়েছে যে তৃণমূলের যে দুর্নীতি, একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, প্রচুর দুর্নীতি হয়েছে, সেটা মানুষকে তখন বোঝাতে হয়েছে, যে দুর্নীতির বিরুদ্ধে আপনাকে বোঝাতে হয়েছে যে না এটা ঠিক না। কিন্তু আজকে হঠাৎ 3 দিন বাদে এসে আপনি যখন দাঁড়ালেন আজকে, সেখানে তো মানুষকে আপনাকে আবার যে বোঝাতে হবে, সেটা বোঝাবেন কিভাবে? না দেখুন, অনেক সময় তো মানুষের ভাবাবেগকে তো গুরুত্ব দিতে হবে। একটা দলের ছত্রছায়ায় ছিলাম, সেই ছত্রছায়া থেকে যখন বারবার চাপিয়ে দেওয়া হয়েছে, নিশ্চিতভাবে নেত্রীর মুখে দিয়ে থেকে চেষ্টা করেছি। কিন্তু একটা মানুষকে কতবার বলবো, ওয়েট করুন, সময় আসবে, একটু এবারটা করে দিন, এবারটা দেখে দিন, নিশ্চিতভাবে দল বুঝবে। এটা কতদিন মানুষকে, সেই রকম হচ্ছে না। বাড়িতে অন্ন নেই, বাচ্চারা কাঁদছে, মা উনুনের উপরে হাঁড়ি চাপিয়ে, ঘরে চালও নেই, জলে হাঁড়িতে দিয়ে ঢাকনা চাপা দিয়ে উনুনে আগুন জ্বালিয়ে দিল। মা বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে, বাবা রান্না করছি, রান্না হয়ে গেলেই তোমাদেরকে খেতে দেওয়া হবে। বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। এই যে সান্ত্বনা, বাচ্চাদের ক্ষুধার্ত বাচ্চা, খেতে দিতে পারছে না মা, মাকে অভিনয় করতে হলো, একটা এপিসোড করতে হলো, নাটক তৈরি করতে হলো। বাচ্চারা ঘুমিয়ে গেল, মা চোখের জল ফেলতে ফেলতে তাদেরকে আঁকড়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। অর্থাৎ বলতে চাইছেন বিবেকে না মানলেও মুখে বলতে হতো বাধ্য হয়ে, একদম মানে দলের চাপে। একদম। আমি দীর্ঘদিন স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করছি। আপনি দেগঙ্গায় কান পাতুন, দীর্ঘ 93 সাল থেকে 2026 সাল একেবারে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমি বিলং করেছি, পদাধিকার। একটা মানুষ আপনি দেগঙ্গা থেকে কান পেতে নিয়ে আসুন যে মিন্টু শাহজি বাবু 1 টাকার বিনিময়ে কোনো কাজ করেছে। এত নিজেকে একটা ভালো জায়গায় রেখে, কারো জন্য তো আমি কষ্টার্জিত সকলকে নিয়ে যে একটা জায়গা তৈরি হয়েছে, কারো জন্য সেই ভিতটা তো আমি ভাঙতে পারবো না।
যার জন্য দেগঙ্গার মানুষের কথা সাই দিয়ে, দেগঙ্গার মানুষের কথা গুরুত্ব দিয়ে, তাদের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে আজকের তাদেরই সিদ্ধান্তই আমি সহমত পোষণ করেছি। আমার সিদ্ধান্ত নয়, তাদের সিদ্ধান্ত মতো আমি সহমত পোষণ করছি। তোমার এই জায়গা, তোমার এই আইএসএফ এর জায়গা, তুমি যে প্রকৃতির মানুষ, যে চিন্তা ভাবনার মানুষ, যেভাবে তুমি মানুষকে নিয়ে চলেছো এতদিন, এই জায়গা তোমার নয়। এই জায়গাটাই তোমার আসল জায়গা, যে জায়গায় থেকে নওশাদ ভাইয়ের জানের হাত ধরে তুমি এগিয়ে চলো। আমরা তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। এই যে আপনার বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন আনিসুর রহমান অর্থাৎ বিদেশ, 7 মাস প্রায় জেল কেটেছিলেন রেশন দুর্নীতি, এবং সেটা রাজ্যের মানুষ জানেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কতটুকুনি অ্যাডভান্টেজ পাবেন এই নির্বাচনে, যে মানুষকে বোঝাতে, যে একটা প্রার্থীর বিরুদ্ধে বোঝাতে গেলে অনেক সময় দরকার পড়ে কি তার বিভিন্ন রকমের দুর্বলতা, তার যদি কোনো রকম আর্থিক অনিয়ম থাকে সেইটা, সেক্ষেত্রে কতটা অ্যাডভান্টেজ পেতে পারেন এবার? দেখুন, মানুষ কাকে ভোট দেবে ম্যাক্সিমাম মানুষের সিদ্ধান্ত হয়ে গেছে। এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী মফিদুল হক শাহজি, তৃণমূলের প্রার্থী এবং বিজেপির প্রার্থী, যেদিনই প্রার্থী ঘোষণা হয়ে গেছে, দেগঙ্গার শান্তিপূর্ণ মানুষ তারা ভেবে নিয়েছে কাকে তারা নির্বাচিত করবে। এবারে প্রচার, অপপ্রচার, মিছিল, মিটিং, বৈঠক, ডোর টু ডোর ক্যাম্পেইন হয়তো 1% বা 2% সুইং হতে পারে, কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কাকে তারা নির্বাচিত করবে। আমার মনে হয়েছে, সেই সিদ্ধান্তটা কি মনে হয়? আমার মনে হয়েছে যে যেদিন আমাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারপারসন, রাজ্যের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব আমার নাম ঘোষণা করেছেন, ফুরফুরা শরীফ থেকে দোয়া নিয়ে যখন আমি দেগঙ্গার মাটিতে পা দিয়েছি, একেবারে কদমগাছি ধর্মতলা থেকে বেলিয়াঘাটা বাজার থেকে সোয়াই বাজার 6 কিলোমিটার রাস্তা, যেভাবে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে আমাকে শুভেচ্ছা অভিনন্দন দিয়েছে, উৎসাহ দিয়ে দেখিয়েছে, এবং সোয়াই থেকে চাঁদনি বাজার, নুননগর অঞ্চলের চাঁদনি বাজার, সেখানে হাজার হাজার মানুষ যেভাবে উচ্ছ্বাস উদ্দীপনা আমি লক্ষ্য করেছি। তারপরে একেবারে আমার অঞ্চলের খাপুর গ্রামের উপর দিয়ে, মাঝের বরুণের উপর দিয়ে চাঁদপুর হয়ে, সন্ধিপুকুর হয়ে জীবনপুরে, বুড়ির হাটখোলা থেকে জীবনপুর, এই যে মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা, আমার মনে হচ্ছে এই মানুষগুলোই যদি আমাকে, তার পরিবারকে নিয়ে দোয়া করে আমাকে, তাহলে শুধু জয়লাভটা শুধু সময়ের অপেক্ষা। মানে আপনার এটা নিশ্চিতভাবে ওই দিনই আসলে রেজাল্ট ঘোষণা হয়ে গেছে একদম। আমি ইনশাআল্লাহ বলবো, উপরওয়ালার রহমতে বলবো, তার কারণ আমরা সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে নিয়েই তো আমাদের চলা। সেই উপরওয়ালা মনে হচ্ছে, ভরসা করে বলছি, আর দেগঙ্গার মানুষের উপরে আস্থা ভরসা করে বলছি, দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে আমি বলছি, দেগঙ্গার প্রত্যেকটা কর্নার, একটা পাড়া, একটা গ্রাম, আমি এখানে বসে বলতে পারি দেগঙ্গার কোন রাস্তাটা মানুষের চলার অনুপযোগী। আমি এখান থেকে বসে বলতে পারি কোন পাড়ায় একটা পানীয় জলের ব্যবস্থা করলে, মানুষের পানীয় জলের ব্যবস্থা হলে তারা ভালো থাকবে, কোথায় একটা লাইট বসালে মানুষের নিরাপত্তা ঠিকঠাক থাকবে, কোথায় একটা কমিউনিটি টয়লেট করলে মানুষের উপকারে আসবে, কোথায় একটা ICDS এর কেন্দ্র করলে বাচ্চারা ভালো করে সেখানে মাদেরকে নিয়ে তারা পরিষেবা পাবে। এই দেগঙ্গার দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে একাধিক বিধানসভা নির্বাচন, একাধিক লোকসভা নির্বাচন, একাধিক পঞ্চায়েত নির্বাচন সকলকে নিয়ে আমি করেছি। সেহেতু আমার মনে হচ্ছে ওই দিনের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে শুধু সময়ের অপেক্ষায় ইনশাআল্লাহ, দেগঙ্গার মানুষের উপরে ভরসা করে বলছি, শুধু জয়লাভের সময়। আজকে মানুষের তাগিদে আপনি মানুষের কথা শুনে আজকে আইএসএফ এ যোগদান করেছেন। অবশ্যই
ভালো, সেটা সঠিক সিদ্ধান্ত হয়তো আপনার ক্ষেত্রে এবং সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী। কিন্তু আজকে তৃণমূলে ধরুন যখন আপনি ছিলেন, রাজ্যের মানুষ জানতো যে এখানে দেগঙ্গায় এবারে ক্যান্ডিডেট হওয়ার সবচেয়ে বড় দাবিদার হলো মিন্টু সাহা। সেক্ষেত্রে কি মনে হয় যে আপনি টাকা পয়সাটা যেখানে আনিসুর রহমান প্রচুর টাকার মালিক, এটা সর্বজন বিদিত, সেক্ষেত্রে টাকার কাছে কি আপনি হেরে গেছিলেন? সেটা মানুষ বলছে, কিন্তু আমার বিশ্বাস আছে। দেখুন, সব এসেছি বাংলায় শূন্য, আমি যখন জন্মেছি শূন্য হাতে, আমাকে শূন্য হাতেই ফিরে যেতে হবে, আমার সঙ্গে কিন্তু কিছু যাবে না। আমি টাকাটাকে খুব বড় মনে করি, মানুষের বিশ্বাস, আস্থা, ভরসাটাকেই আমি বড় মনে করি। সব ফেলে আমাকে চলে যেতে হবে, কিন্তু আমি যখন যাব মানুষের দোয়া, মানুষের ভালোবাসা নিয়েই যদি যেতে পারি, আমার ধন ঐশ্বর্য, বিলাসবহুল বাড়ি গাড়ি সব ফেলে আমাদের চলে যেতে হবে, কিন্তু যদি মানুষের দোয়া ভালোবাসা এটাই পাথেয় করে যেতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করি। সেজন্যে আমার মনে হয়েছে দেগঙ্গার মানুষ একটা পরিত্রাণ চাইছে। কিসের থেকে? এই যে একটা সবসময় দেগঙ্গা অশান্তি বিরাজমান হয়, রাত্রে বোমের আওয়াজে বাচ্চারা আটকে উঠছে, কিন্তু অনেক অসুস্থ মানুষ আছে বাড়িতে। কিন্তু এই সন্ত্রাসের তো কিছুটা হলো দায়ভার আপনার বর্তাত। আমি তো দলকে বারবার জানাবার চেষ্টা করেছি, গুরুত্ব দেয়নি। যে কোন অদৃশ্য কারণে আমার কথা গুরুত্ব দেওয়া হয়। তাই দেগঙ্গার মানুষ বলছে ওই জায়গাটা তোমার সঠিক জায়গা না। নওশাদ সিদ্দিকী সাহেবের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে মানুষের কথা বলে, দলিত মানুষের কথা বলে, পিছিয়ে পড়া মানুষের কথা বলে, নিখাদ লড়াই করে, যার মধ্যে কোনো তঞ্চকতা নেই, তোমারই শোভা পায় শোভনীয় এই দলে। সেজন্য দেগঙ্গার মানুষের কথা ভেবেই, তাদের অনুরোধ, তাদের ভাবাবেগ, তাদের চিন্তা ভাবনার কথা ভেবেই আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ এ যোগদান করেছি, এবং নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আমি যতদিন বাঁচব ততদিন আমি তার নেতৃত্বে দেগঙ্গার মানুষকে নিয়ে আমি এই পথ চলব। আর একটা ছোট্ট একটু অন্য বিষয়ে যাই, আমি বেশি আর দীর্ঘায়িত করবো না। দেখুন, রাজ্যে এখন সংখ্যালঘু ভোটের উপরে রাজনীতি অনেকটা ডিপেন্ড করছে, তৃণমূল নির্ভর করে থাকে। এখন বিভিন্ন রাজনৈতিক দল, সিপিএম, তারাও চাইছে যে সংখ্যালঘু ভোটটাকে কিভাবে তাদের দিকে টানা যায়। সম্প্রতি দেখা গেছে যে হুমায়ুন কবির এবং আসাদউদ্দিন ওয়াইসি তারা একটা যোগ করেছে। সেক্ষেত্রে কি তার কোনো প্রভাব পড়তে পারে আপনাদের এখানে? কারণ এখানে তো 64% প্রায় সংখ্যালঘু ভোট। একদম একদম 64 না তারও বেশি, তার একটু বেশি হয়েছে। এখানে কিন্তু সেকুলার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টেরই সংগঠন, এখানে ওই প্রভাব পড়বে। এবং আমার মনে হচ্ছে যে দেগঙ্গার মানুষের যে কিছু অংশ যেটা চাইছে, এবং সেকুলার ফ্রন্ট একত্রিত ভাবে যদি 29 তারিখে ভোটের মাঠে তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে নিশ্চিতভাবে দেগঙ্গার মানুষের যে চিন্তা ভাবনা, দেগঙ্গা থেকে তৃণমূল মুক্ত করে আইএসএফ কে জয়লাভ করানো, সেটা সাকসেস হবেই হবে আমার বিশ্বাস। বিভিন্ন রাজনৈতিক দল চায় যে কোনো একটা সম্প্রদায়ের ভিতরে যদি শিক্ষার হার তুলনামূলক কম থাকে, সেক্ষেত্রে তাদের ফায়দা। কোনো সমাজকে যদি অগ্রগতির দিকে নিয়ে যেতে হয়, তাহলে কোনো একটা সম্প্রদায় যারা একটু পিছিয়ে রয়েছে অন্তত শিক্ষার ক্ষেত্রে, তাদেরকে আগে সবার আগে শিক্ষায় উন্নতি ঘটানো উচিত, তবেই সমাজের অগ্রগতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি যদি জেতেন, এবং এখানে যেহেতু সংখ্যালঘু সম্প্রদায় একটা বৃহৎ অংশ, তাদের জন্য কি কি ভাবছেন আর কি কি করার ইচ্ছা আছে? দেখুন, নওশাদ সিদ্দিকী সাহেব একদিন কোনো একটা ঘটনার কেন্দ্রিক সেখানে গেছিলেন। আমি সেদিন কথাটাকে একেবারে অন্তরে গেঁথে নিয়েছি, যে মা একদিন উপোস থেকে বাচ্চাটাকে শিক্ষার আঙিনায় নিয়ে আসো, শিক্ষা দাও। আমার প্রশংসা বলছি। এই যে নওশাদ সিদ্দিকী সাহেবের যে চিন্তা ভাবনা, যে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, এই শিক্ষাটাকে যদি প্রাধান্য দেয়া যায়, তবেই আমাদের সমাজ গড়বে, আমাদের জাতি নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে এবং মানুষ ভালো জায়গায় থাকবে। নিশ্চিতভাবে আমার ফার্স্ট প্রায়োরিটি শিক্ষা, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে স্বাস্থ্য, থার্ড প্রায়োরিটি হচ্ছে কৃষি প্রধান এলাকায় তাদেরকে
বিভিন্ন মানে জৈবনিক সারের একটা হাব তৈরি করা, এখানে কম্পিউটারে মানে ওই যে হাতের সেলাই বা মেশিনের সেলাই দিয়ে অনেক কাজ হয় যে গঙ্গায়, তাদের যদি একটা কুটির শিল্পের উন্নয়ন পাশাপাশি একদম ক্লাস্টার টাইপই করে তাদেরকে যদি সেখানে কাজের ব্যবস্থা করা হয়, ক্লাস্টার করে কাজের ব্যবস্থা করা হয়, সেকেন্ড কৃষকদের জন্য কোল্ড স্টোর করা হয়, শিক্ষার ব্যবস্থাটাকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া, স্বাস্থ্যটাকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া, আর আমাদের কমন সাবজেক্ট খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেটা তো থাকবেই, যেটা বেসিক নিড, সবটাই নিয়ে আমার প্রচেষ্টা, আমার স্বপ্ন বাস্তবে রূপদান করার জন্যেই দেগঙ্গার মানুষের আবেদনে নিবেদনে আজকে এই সেকুলার ফ্রন্টে আমার জয়েন করা। আর কোনো প্রশ্ন করবো না, এখন মানুষের উদ্দেশ্যে, অর্থাৎ ধর্ম, জাতি, ধর্ম বাদ দিয়ে সাধারণ যারা প্রান্তিক মানুষ আছে তাদের উদ্দেশ্যে এবার কি বার্তা দেবেন? দেখুন, আমি দেগঙ্গার মানুষের কাছে আমি করজোড়ে বলবো, মফিদুল হক শাহজি যে নামে পরিচিত মিন্টু শাহজি, আপনি অনেক জায়গায় বলবেন মফিদুল হক শাহজি, ওনারা বলবেন আমরা তো জানি মিন্টু শাহজি। তো আমি দেগঙ্গার মানুষের কাছে বলবো, ছোট থেকেই আমার চলাফেরা, কথাবার্তা, আমার দায়বদ্ধতা আপনারা লক্ষ্য করছেন। আমার সামনেই বসে আছেন আমার যে সিলেট নিয়ে বর্ণ পরিচয় শিখিয়েছে আমার অসিত কুমার রায়, বাবলু কাকা, মানে আপনার টিচার, আমার টিচার, কোলে বসিয়ে শিখিয়েছে। আমি 1993 সালে যখন আমি নমিনেশন জমা দিচ্ছি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে, আমার মাস্টারমশাইকে আমি দেখতে পেলাম, আমি হেঁট হয়ে তার পায়ের ধুলো নিয়ে আমি আশীর্বাদ নিয়ে আমি নমিনেশন দিতে পেলাম। আমি জানি তিনি সেই সময় বামপন্থী করতেন, কিন্তু আমি জানি স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে আর কেউ নয়। সেই মানুষকে সম্মান দিয়ে এতদিন আমি চলেছি। নিশ্চিতভাবে দেগঙ্গার মানুষের কাছে আমি আত্মবিশ্বাস আছে, আমার ভরসা আছে, আমি দীর্ঘদিন তাদের নিঃস্বার্থভাবে সততার সঙ্গে সেবা করে এসেছি। আমি বিশ্বাস করুন, হিন্দু মুসলিম বলতে আমার কণ্ঠ রোধ হয়ে আসে। আমরা জানি আমরা সবাই মানুষ, আমরা মিলে মিশে একাকার হয়ে আমরা এই দেগঙ্গাটাকে ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো, ভাই ভাইয়ের মতো থাকবো। সে দৃষ্টান্ত মানুষ বারে বারে আমার মধ্যে দেখেছে। সেই জন্য দেগঙ্গার মানুষের কাছে আবারও করজোড়ে বলবো, একটা বার আপনারা আমাকে সময় দিন, সুযোগ দিন, নির্বাচিত করুন। আমি আপনাদের সঙ্গে যেভাবে ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি আপনাদের ছেড়ে কখনো যাব না। আমার দেহে, আমার হয়তো অর্থ নেই, কিন্তু আমার দেহের প্রত্যেকটা রক্তবিন্দু এই দেগঙ্গার মানুষের জন্য। আমার দেগঙ্গার মানুষ আমার পরিবার, আমার হিন্দু মুসলিম সকল মানুষ হচ্ছে আমার পরিবারের, আমার দেগঙ্গার একটা পরিবারের মানুষ। আমি সেই মানুষের কাছে আমি করজোড় করে বলবো, একটা বার আপনারা আমায় সুযোগ করে দিন। আপনারা অন্যায়ের কাছে নিশ্চিতভাবে জানি মাথা নত করবেন না। আমি জানি আপনারা অপরাধমূলক কাজের কাছে আপনারা মাথা নত করবে না। সে পরীক্ষায় দেগঙ্গার মানুষ বারবার উত্তীর্ণ হয়েছেন। একটাবার আমাকে সুযোগ করে দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সঙ্গে যেভাবে ছিলাম সেভাবে থাকবো, আছি এবং থাকবো। সবাই ভালো থাকুন। খাম চিহ্নে ভোট দিয়ে একটা বার আমাকে নির্বাচিত করুন। আপনাদের সঙ্গে কখনো প্রতারণা করব না। আপনাদের সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। বর্তমান সমাজে অনেকটাই চেঞ্জ হয়েছে। চেঞ্জ কিরকম চেঞ্জ? যে সম্মান, এই সম্মান শব্দটা এখন সবচেয়ে দামি শব্দ। কারণ রাস্তাঘাটে আজকাল যারা অপেক্ষাকৃত ছোট, তারা গুরুজনদের সম্মান দেয় না খুব একটা। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ছাত্ররা অনেক ক্ষেত্রেই শিক্ষকদের অসম্মান করেন। এই চিত্রটা কিছুটা হলো বদল ঘটিয়েছেন মিন্টু শাহজি। ছোটবেলায় যার কোলে বসে অ আ ক খ লেখা শিখেছিলেন, আজকে তাকে প্রণাম করে তিনি নমিনেশন করতে যাবেন এবং তিনি প্রার্থী হতে যাবেন। সেই চিন্তা ভাবনা যিনি নিয়ে চলেন, তার নাম হলো মিন্টু শাহজি। অর্থাৎ দেগঙ্গার প্রত্যেকটা পরিবারে রান্নাঘর থেকে চায়ের দোকান থেকে যে কোনো অফিস, সব জায়গায় তার অবাধ যাতায়াত। অর্থাৎ দেগঙ্গার মানুষের সঙ্গে নারীর টান।
সেই মিন্টু শাহজি এবারের আইএসএফ প্রার্থী এবং সাধারণ মানুষের সামনে তিনি তার বার্তা তুলে ধরলেন। তিনি যদি জয়ী হন এবং আপনারা অর্থাৎ যারা জনগণ তারা যদি নির্বাচিত করেন, সেক্ষেত্রে তিনি দাঁড়িয়ে তিনি কি কি করবেন সাধারণ মানুষের জন্য এবং তার চিন্তা ভাবনায় কি রয়েছে সেই সবটাই আপনাদের সামনে তিনি তুলে ধরেছেন। এবার চিন্তা আপনাদের, এখানকার মানুষই সিদ্ধান্ত নেবে সঠিক সময় কে এখানে এসে জয়লাভ করবে। আজ এই পর্যন্তই। দীপ সেনের সঙ্গে বিশ্বজিৎ হীরা, সময় কলকাতা।